ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য প্যাশনেট টিউটর। আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবার চলে আসি আমার আজকের টপিকে। আজ আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর যেগুলো রয়েছে বা স্ট্রাকচারাল কম্পোজিশন কি রয়েছে বায়ুমণ্ডলে সেই নিয়ে ডিসকাস করতে চলেছি। তো চলো শুরু করা যাক। পৃথিবীকে তার চারপাশ দিয়ে ঘিরে রয়েছে এক বিশাল গ্যাসীয় আবরণ, যা আমরা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার নামে চিনে থাকি। এই গ্যাসীয় আবরণ পৃথিবীকে তার চারপাশ দিয়ে ঘিরে রয়েছে, যার গঠন আলাদা রয়েছে, আবার তার গড়ন আলাদাভাবে তৈরি হয়েছে। প্রথমেই আমরা চলে আসি তার গঠনে, কিভাবে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। যদি আমরা ব্রডলি অ্যাটমসফিয়ারকে ভাগ করে থাকি, তাহলে দেখব অ্যাটমসফিয়ার প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হোমোস্ফিয়ার আর সেকেন্ড হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কি? যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলোর যে রাসায়নিক স্ট্রাকচার রয়েছে বা রাসায়নিক কম্পোজিশন রয়েছে সেগুলো এক ধরনের হয়, তাকে আমরা বলবো হোমোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো দেখবো আমরা একই কেমিক্যাল স্ট্রাকচারে তৈরি হয়েছে বা তাদের কেমিক্যাল কম্পোজিশন একই রকম রয়েছে, তাদেরকে আমরা হোমোস্ফিয়ার বলে থাকবো। উল্টো দিকে হেটেরোস্ফিয়ারে কি হয়? হেটেরোস্ফিয়ারের গ্যাসীয় উপাদানগুলো যে কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল স্ট্রাকচার রয়েছে সেটা র্যাপিডলি চেঞ্জ হতে থাকে, তাই এর নাম হচ্ছে হেটেরোস্ফিয়ার। এবার আমরা মূল বিষয়ে ফিরে আসি যে বায়ুমণ্ডলের স্ট্রাকচার তাহলে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ারের বেসিসে কটা পার্টে আবার ভাগ করা যেতে পারে। হোমোস্ফিয়ারে আমরা বায়ুমণ্ডলকে তিনটে পার্টে রাখতে পারি: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। উল্টো দিকে হেটেরোস্ফিয়ারে আমরা রাখতে পারি থার্মোস্ফিয়ারের পার্টটাকে। তো মিলিয়ে ঝুলিয়ে দেখা যাবে যে বায়ুমণ্ডলের প্রধানত 5টি স্তর রয়েছে। কি আমরা এখানে লিস্ট করেছি: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। ওকে, তো ফার্স্টে আমরা চলে আসবো ট্রপোস্ফিয়ারে। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের এই যে বায়ুমণ্ডল রয়েছে এটা ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার বা নিরক্ষীয় অঞ্চল ধরলে মাত্র 18 কিলোমিটার উপরেই অবস্থান করছে। কেন এত কাছে অবস্থান করছে? তার কারণ খুব সহজ। পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেটা প্রতিনিয়ত আমরা জানি সবাইকে আকর্ষণ করে চলেছে, সেম অ্যাজ অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে। বায়ুমণ্ডলে বায়ু স্তরটাকে ক্রমাগত আকর্ষণের ফলে বা মাধ্যাকর্ষণ শক্তির ফলে কিন্তু আমাদের এই অ্যাটমসফিয়ারটা ভূপৃষ্ঠের এত কাছাকাছি অবস্থান করছে। এবার চলে আসি ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছে যে স্তর বা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ার রয়েছে ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে মাত্র 8 কিলোমিটার উচ্চতায় এবং নিরক্ষীয় অঞ্চলে মাত্র 18 কিলোমিটার উচ্চতায়। এই ট্রপোস্ফিয়ারকে বলা হয় যত অ্যাটমসফিয়ারিক ফেনোমেনন আছে বা যত টার্বুলেন্স আছে সব কিছুর জন্য রেসপন্সিবল। কি? যেমন এখন বর্ষাকাল চলছে, এই বৃষ্টি বা ঝড়, রোদ, মেঘ, সমস্ত কিছু, এই ঝড়, বৃষ্টি, মেঘ, রোদ সমস্ত কিছু যে চলছে, ঘটনা চলছে অ্যাটমসফিয়ারে, সমস্ত কিছু রয়েছে এই ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারটা আমরা দেখে নিই। ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার উচ্চতা মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার। তারপরে ট্রপোস্ফিয়ারের আপার লিমিট যেটা রয়েছে, অর্থাৎ যেখানে গিয়ে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে সেটাকে আমরা বলবো ট্রপোপজ। এই ট্রপোস্ফিয়ারের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা আগেই বললাম নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলে উচ্চতা বেসিসে এটা কিন্তু উষ্ণতা ডিফার করছে। তো এক্ষেত্রে আমরা দেখব উচ্চতা যত বাড়ছে তত তার উষ্ণতা কমতে থাকছে। এটা ট্রপোস্ফিয়ারের একটা এক্সক্লুসিভ ফিচার। এই যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছে বা কম হচ্ছে, এই প্রসেসটাকে বা এইটাকে বলছি আমরা নর্মাল ল্যাপস রেট। এটাতে আমরা দেখতে পাবো প্রতি 165 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকছে। তো এইভাবে যদি আমরা দেখবো 1 কিলোমিটার বা প্রতি 1 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাচ্ছে। এই যে জিনিসটা বা এই ঘটনাকে আমরা বলবো নর্মাল ল্যাপস রেট। তাহলে ট্রপোস্ফিয়ারে আমরা দেখছি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে গেল। এইবার ট্রপোপজের পর থেকে শুরু হয় স্ট্র্যাটোস্ফিয়ার।
স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তেই থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে প্রথমেই আমরা দেখব, অর্থাৎ ট্রপোপজ থেকে যেই মুহূর্তে স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে ওই যে মিডল পোর্শনটা, সেখানে হঠাৎ করে -50°C থেকে হঠাৎ করে 0°C জাম্প খেয়ে যায়, মানে টেম্পারেচার বেড়ে গেল। তো এই যে কাজটা চলছে, এরপর দেখব স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটু ওপরে গেলাম। উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে আমরা কি জানি কি আছে? ওজোন স্তর বা ওজোন গ্যাস রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে আমরা জানি সূর্যের থেকে যে অতি বেগুনি রশ্মি এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তর, সেখানে সেই অতি বেগুনি রশ্মিটা ক্রমাগত অ্যাবজর্ব করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে? টেম্পারেচার র্যাপিডলি ইনক্রিজ করছে, অর্থাৎ যেটা 0° ছিল সেটা 0° থেকে 80°C এরকম হুট করে অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই যেই স্তরে ওজোন গ্যাস রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে, সেই স্তরটাকে আমরা বলবো ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে কোনো রকম অ্যাটমসফিয়ারিক ফেনোমেনন দেখা যায় না, মানে কোনো ঝড় হয় না, বৃষ্টি হয় না, কিচ্ছু কোনো জিনিস নেই, অর্থাৎ এটা খুব কাম একখানা স্ফিয়ার, অর্থাৎ খুব শান্ত মণ্ডল বলা যেতে পারে। এই স্তরে যার জন্য কি হয়, বিভিন্ন যে জেট প্লেনগুলো যায় সেগুলো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই যায়, এটা আমরা দেখতে পাই। এইবারে আসি আমাদের পরবর্তী স্তর, দ্যাট ইজ মেসোস্ফিয়ার। আচ্ছা, মেসোস্ফিয়ার যাওয়ার আগে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারের মাঝে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের আপার লিমিট যেটা রয়েছে সেটাকে আমরা বলি স্ট্র্যাটোপজ, যেটা এখানে রয়েছে, ঠিক আছে? এরপর আসছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কথা থেকে আমরা বুঝতে পারছি অর্থাৎ মাঝারি বা মাঝারি স্তর। এই মেসোস্ফিয়ারে বিভিন্ন কাজ হতে থাকে, আর এই মেসোস্ফিয়ারই হলো হোমোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর। হোমোস্ফিয়ারের মেসোস্ফিয়ারে আমরা আবার দেখব যে উচ্চতা যত বাড়ছে উষ্ণতা তত কমতে থাকছে, এটা মেসোস্ফিয়ারের ফিচার। মেসোস্ফিয়ারকে এই জন্য আমরা বলি যে পৃথিবীর শীতল, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, কোল্ডেস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার। ওকে, এই স্তরে আর কি দেখতে পাই? মেসোস্ফিয়ারে আমরা দেখি বিভিন্ন যে উল্কাপাতগুলো হয়, এই উল্কাগুলো মেসোস্ফিয়ারে এসে সব ধ্বংস হয়ে যায়। তো এই ছিল আমাদের হোমোস্ফিয়ারের বিভিন্ন যে স্তর রয়েছে তাদের ফিচার্স। কি কি আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে আমাদের মেন অ্যাটমসফিয়ারিক যে কাজগুলো হয়, ফেনোমেনন হয়, সেগুলো করছে, অর্থাৎ বৃষ্টিপাত, ঝড়, রোদ, মেঘ বা এই সোলার রেডিয়েশন, এই সমস্ত কিছু ট্রপোস্ফিয়ারের মধ্যে হচ্ছে। এরপর স্ট্র্যাটোস্ফিয়ার খুব শান্ত মণ্ডল, যেখানে ওজোন স্তর রয়েছে। ওজোন স্তরের ব্যাপারে আমি আবার পরে আলোচনা করব আফটার দি স্ট্রাকচার ডেসক্রিপশন। তারপরে আসছে আমাদের স্ট্র্যাটোপজ, এরপর আসছে মেসোস্ফিয়ার, যেখানে আমরা বলছি কোল্ডেস্ট লেয়ার। এখানে টেম্পারেচার এতটাই ফল ডাউন করে যায় যে এইখানটা একদম ঠান্ডা এরিয়া থাকে। তো এই মেসোস্ফিয়ারের আলটিমেট যে আপার লিমিট হয় সেটাকে আমরা বলি মেসোপজ। এইটুকুনি যে বর্ণনা, এটা হচ্ছে হোমোস্ফিয়ার। এরপর আমরা আসবো হেটেরোস্ফিয়ারে। এইবার আমরা আসছি হেটেরোস্ফিয়ারে। হেটেরোস্ফিয়ারে আমরা যে পার্টটা পাবো সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এবার আমরা থার্মোস্ফিয়ারকে দুটো ভাগে ভাগ করতে পারি, আয়নোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেটা বায়ুমণ্ডল থেকে একেবারে স্পেসে গিয়ে মিশেছে। সেটার আপার লিমিট বা সেটার আলটিমেট কত দূর পর্যন্ত বিস্তার করেছে সেই সম্পর্কে আমরা জানি না। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা হোমোস্ফিয়ারের যে লেয়ারগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা যতটা না ফ্রেন্ডলি বা যতটা না আমাদের নলেজ আছে, এই যে থার্মোস্ফিয়ার থেকে যে স্তরগুলো শুরু হচ্ছে সেইগুলোর ব্যাপারে কিন্তু আমরা অতটা নলেজ গ্যাদার করতে এখনো পারিনি। বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করছে, কিন্তু এই সম্পর্কে এখনো সেই লেভেলের তথ্য কিন্তু আমাদের কাছে এখনো পৌঁছায়নি। ফিরে আসছি আবার থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার মেসোপজ থেকে অর্থাৎ 80 কিলোমিটার উচ্চতা থেকে মোটামুটি দেখতে পাচ্ছ 1000 কিলোমিটার, অর্থাৎ 500 to 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের মেন যে ফিচার্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে বলা যেতে পারে যে এটা আয়নোস্ফিয়ার রয়েছে, যেটা রেডিয়েশন বা বিভিন্ন রেডিও অ্যাক্টিভিটি যে কাজগুলো রয়েছে সেইটা রয়েছে।
ওকে, থার্মোস্ফিয়ারে যে টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে বেড়ে চলেছে, আর সেটা অত্যন্ত বেশি পরিমাণে র্যাপিডলি গ্রো করে। কীরকম র্যাপিডলি গ্রো করে? ফর অ্যান এক্সাম্পল, দিনের বেলা থার্মোস্ফিয়ারের টেম্পারেচার থাকে মোর অ্যাবাউট 1400 ডিগ্রি সেলসিয়াস, 1400 ডিগ্রি সেলসিয়াস, যেটা রাত্রিবেলা ফল ডাউন করে, কারণ সূর্যের আলোটা থাকছে না, তো সেই ক্ষেত্রে রাত্রিবেলা সেইটা ফল ডাউন করে হয় 225 ডিগ্রি সেলসিয়াস। থার্মোস্ফিয়ারের প্রথম লেভেলে আমরা আসছি, যেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে বিভিন্ন আয়নের অ্যাক্টিভিটি হচ্ছে, অর্থাৎ এখানে ইলেকট্রিক্যালি চার্জড আয়ন যেগুলো রয়েছে, অর্থাৎ অণু পরমাণু আমরা পড়েছি, সেই অণু পরমাণুগুলো এখানে ইলেকট্রিক্যালি চার্জড হয়ে থাকে, যার ফলে এখানে নানান রকম আমরা দেখি যে বিভিন্ন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে রেডিও সিস্টেম রয়েছে, অর্থাৎ রেডিও ব্রডকাস্টিং হচ্ছে, সেইটা কিন্তু আয়নোস্ফিয়ারের মধ্যে দিয়ে হচ্ছে। কি করে হচ্ছে না, এইখানে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলসগুলো ক্রমাগত বিচ্ছুরিত হচ্ছে, অর্থাৎ একটা পার্ট থেকে আরেকটা পার্টে এতটাই র্যাপিডলি অ্যাকশন করছে যেখানে রেডিও আমরা কানেক্টিভিটি ওই জন্য ক্যাচ করতে পারছে। ওকে, এইবার আয়নোস্ফিয়ারে আমরা এই লেয়ারটা আমরা দেখি মোটামুটি মেসোস্ফিয়ারের 48 কিলোমিটার থেকে উপরের 965 কিলোমিটার থার্মোস্ফিয়ারে, এই লেয়ারের মধ্যে আমরা আয়নোস্ফিয়ারের রেঞ্জটা দেখতে পাই। এইখানে আমরা আরেকটা ফিচার্স আমরা বলে রাখি, থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে আরেকটা ফিচার্স হচ্ছে যে বিভিন্ন যে আমরা দেখবো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব থার্মোস্ফিয়ারের মধ্যেই, ওই অরবিটের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে বা ওই অরবিটেই ওটা অবস্থান করছে। এবার চলে যাই এক্সোস্ফিয়ার, অর্থাৎ সবচেয়ে আউটার মোস্ট পার্ট অফ অ্যাটমসফিয়ার। এক্সোস্ফিয়ারের টেম্পারেচার অনেকটাই বেশি হয়, আর এর উচ্চতাও মোটামুটি আমরা যেটা বলি 1000 কিলোমিটার থেকে মোটামুটি 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। এক্সোস্ফিয়ার আমরা এখানে লিখিনি, কারণ থার্মোস্ফিয়ারের মধ্যেই, থার্মোস্ফিয়ারের আউটার পার্ট হচ্ছে এক্সোস্ফিয়ার। তো এইখানে টেম্পারেচার আরও র্যাপিডলি ইনক্রিজ করতে থাকে, কারণ এটা সূর্যের এতটাই কাছাকাছি থাকে যে সোলার রেডিয়েশন বা ক্রমাগত সোলার রেডিয়েশনের ফলে এর টেম্পারেচার কখনো কমতে পারে না। ওকে, আর কি হয় এখানে আমরা দেখব যে এর যে আলটিমেট পার্ট বা সবচেয়ে বাইরের যে পার্টটা, সেটা স্পেসের সাথে মিশে গেছে। যেই পার্টটা স্পেসের সাথে মিশে গেছে সেই পার্টটাকে আমরা বলবো ম্যাগনেটোস্ফিয়ার। তো এই ছিল আমাদের অ্যাটমসফিয়ারের স্ট্রাকচারের ডেসক্রিপশন। তো ফার্স্টে কি ছিল? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, যেটা হোমোস্ফিয়ারের আন্ডারে আমরা বললাম। নেক্সট আসছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের মধ্যে কি আছে? আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এটা হচ্ছে হেট্রোস্ফিয়ারের আন্ডারে। তো এই পুরো বিষয়টা নিয়ে, এই পুরো যে স্ট্রাকচারটা, এই অ্যাটমসফিয়ারের এই স্ট্রাকচারটাকে আমরা বিভিন্নভাবে জেনে থাকি যে এইটাকে ট্রপোস্ফিয়ারের বিভিন্ন কাজ রয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে নর্মাল ল্যাবস রেট, যেটা প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। এইরকম বিভিন্ন স্ট্রাকচারের বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার আমরা চলে যাব বায়ুমণ্ডলের যে কম্পোজিশন সেখানে, অর্থাৎ বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি হয়েছে, কোন কোন গ্যাস দিয়ে তৈরি হয়েছে। আমরা তো এটা জানি যে বায়ুমণ্ডল একটা গ্যাসেরই আবরণ, একটা গ্যাসের চাদর পৃথিবীর চারদিক দিয়ে ঘিরে রয়েছে, যা আমাদের জীবন প্রদায়ী গ্যাসও যেখানে রয়েছে, আবার বিভিন্ন ধূলিকণা, জলীয় বাষ্প, ছোট হালকা গ্যাস যেগুলো রয়েছে সেগুলো আবার বায়ুমণ্ডলেই অবস্থান করছে। তো এই যে কম্পোজিশন রয়েছে সেই ব্যাপারে আমরা নেক্সট জানতে চলেছি। এবার আমরা বায়ুমণ্ডলের যে কম্পোজিশন, অর্থাৎ কি কি গ্যাস দিয়ে বায়ুমণ্ডল তৈরি হয়েছে সেই নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডল প্রধানত আমরা দেখব 99% জায়গা জুড়ে রয়েছে নাইট্রোজেন আর অক্সিজেন। কিভাবে? নাইট্রোজেন রয়েছে প্রায় 78% আর অক্সিজেন রয়েছে প্রায় 21%। তো এই দুটো গ্যাস, এইগুলোকে আমরা বলবো পার্মানেন্ট গ্যাস, মানে পার্মানেন্ট অ্যাটমসফিয়ারের পার্মানেন্ট গ্যাস হিসাবে এদেরকে আমরা ধরে নেব। এছাড়া বাকি যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, যেমন কার্বন ডাই অক্সাইড বা জলীয় বাষ্প, ধূলিকণা,
এছাড়া মিথেন বা ওজোন, এই যে বা হাইড্রোজেন, হিলিয়াম, এই সমস্ত যে গ্যাসগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো ভ্যারিয়েবল কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার বা ভ্যারিয়েবল গ্যাসেস অফ অ্যাটমসফিয়ার। কারণ এগুলোর যে কম্পোনেন্ট আছে এগুলো টেম্পারেচার বেসিসে বা টাইম টু টাইম এদের চেঞ্জেস আসতে থাকে, কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেনের কখনো চেঞ্জ হয় না, তাই এরা পার্মানেন্ট কম্পোজিশন। তো বায়ুমণ্ডলের কম্পোজিশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে দেখব, এখানে আমি স্ট্রাকচার দিয়েছি কোথায় কতটা রয়েছে। তো ফার্স্টে আমরা দেখব বায়ুমণ্ডলের নিচে মানে উচ্চতার সাথে সাথে কিন্তু ওইখানে যেমন গঠনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উচ্চতার সাথে সাথে টেম্পারেচার কখনো বাড়ছে কখনো কমছে, এখানেও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কখনো হালকা গ্যাস কখনো ভারী গ্যাস, যেমন নিচের স্তর যেগুলো রয়েছে বায়ুমণ্ডলে একদম নিচের স্তরে আমরা দেখব ভারী গ্যাসের অবস্থান বেশি রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন। আর উপরের যে স্তর মানে মোটামুটি থার্মোস্ফিয়ারের যে লেয়ারটা রয়েছে সেখানে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, এই সমস্ত হালকা গ্যাসগুলো বা একেবারে নিষ্ক্রিয় গ্যাস, যেমন আর্গন, জেনন, এই যে সমস্ত যে গ্যাসগুলো রয়েছে এগুলো উপরের স্তরগুলোতে রয়েছে। কিন্তু আরেকটা মেন যে বিষয় সেটা হচ্ছে মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যেই এই যে সমস্ত গ্যাসগুলো আছে অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা বা কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত বা আরও রয়েছে যেমন ওজোন, হিলিয়াম, এই যে গ্যাসগুলো রয়েছে এগুলো মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যেই অবস্থান করছে ও সেখানে তাদের সমস্ত কাজ যেগুলো রয়েছে, বিভিন্ন যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করে যাচ্ছে। এবার আমরা বুঝবো যে এই যে গ্যাসগুলো রয়েছে এগুলো থাকার কারণ কি, মানে কি দরকার আছে। যদি আমি বলি যে বেঁচে থাকার জন্য তো শুধু অক্সিজেন থাকলেই হতো, বাকি গ্যাসগুলো থাকার কি কারণ আছে। তো এবার আমাদের বিষয় হবে ইম্পর্টেন্স অফ কম্পোজিশন। ফার্স্টে আসি নাইট্রোজেন। নাইট্রোজেন কি করছে, নাইট্রোজেনও কিন্তু আমাদের লাইফ সেভিং গ্যাস। কিভাবে, নাইট্রোজেন না থাকলে বিভিন্ন যে নিউট্রিয়েন্টসগুলো আছে বা পুষ্টিগুলো আছে সেগুলো কিন্তু আমরা পেতাম না। উল্টো দিকে নাইট্রোজেন কিন্তু কম্বাশন বা দহনেও কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করে থাকে। নাইট্রোজেন এই অ্যাসপেক্টে আমাদের ভীষণভাবে ইম্পর্ট্যান্ট গ্যাস। এটা শুধুমাত্র প্রাণীদের জন্য না, অ্যাজ ওয়েল অ্যাজ উদ্ভিদদের জন্য, প্রাণী উদ্ভিদ দুজনের জন্য এই গ্যাস খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট আসছে মেইন যে গ্যাস আমাদের অক্সিজেন। এটা আমাদের বলি আমরা লাইফ ব্রিদিং গ্যাস, কারণ অক্সিজেনের ওপর ডিপেন্ড করেই পুরো যে জীব জগৎ সেটা বেঁচে রয়েছে বা সেটা অক্সিজেনের ওপরই ডিপেন্ড করে রয়েছে। অক্সিজেন না থাকলে না আমরা থাকতাম, না বাকি প্রাণী জগতের কেউ থাকতো, না উদ্ভিদ জগৎ থাকতো। তো অক্সিজেনের মাত্রা কত আছে বায়ুমণ্ডলে, মাত্র 21%। এইখান থেকেই আমরা বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা হয়ে আমরা অক্সিজেনকে নানান কাজে লাগাতে পারি। উল্টো দিকে বলবো শুধুই কি লাইফ ব্রিদিং গ্যাস না, অক্সিজেন না থাকলে বিভিন্ন যে অর্গানিক কম্পাউন্ডগুলো রয়েছে বা অর্গানিক ম্যাটারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা কখনোই ডিকম্পোজ করতে পারবো না, যা থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, বিভিন্ন ওষুধ তৈরি হচ্ছে, বিভিন্ন জিনিস তৈরি হয় এই ডিকম্পোজ করার ফলে। এই যে অক্সিজেনের গুরুত্ব এতটাই যে আমরা শুধুমাত্র লাইফ ব্রিদিং হিসেবেই কাজ করছে না, অন্যদিকে অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করার জন্য হেল্প করছে। নেক্সট আসছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল এটা উদ্ভিদ জগতে কি করছে না, সালোক সংশ্লেষে অর্থাৎ উদ্ভিদের খাবার তৈরির কাজে কিন্তু কার্বন ডাই অক্সাইডের ভূমিকা মারাত্মক। কার্বন ডাই অক্সাইড না থাকলে কিন্তু গ্লুকোজও তৈরি হবে না। আমরা গ্লুকোজের এটা জানতে পারবো C6H12O6, এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড রয়েছে। এছাড়া কার্বন ডাই অক্সাইডের কাজ কি না, সূর্যের থেকে যে তাপটা আসছে প্রতিনিয়ত বা মাটি ভূপৃষ্ঠের যে একটা তাপ হয়, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন যাকে আমরা বলি বা সোলার রেডিয়েশন যেটা হয়, সেই যে তাপমাত্রাটা সেটাকে শোষণ করে নেওয়া বা সেটাকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু কার্বন ডাই অক্সাইডের রয়েছে। এছাড়া যদি বলি জলীয় বাষ্প, জলীয় বাষ্পের কি কাজ, জলীয় বাষ্প না থাকলে কিন্তু বৃষ্টিপাত হয় না। খেয়াল করে দেখবে যেখানে বা মরু অঞ্চলে জলীয় বাষ্প কম হওয়ার জন্য সেখানে বৃষ্টিপাত কম হয়, বা আমাদের এখানেও যখনই জলীয় বাষ্প কম জেনারেট হচ্ছে, জলীয় বাষ্প সেরকমভাবে হয় না, তখন কিন্তু বৃষ্টিপাতের অভাব দেখা যায়। ধূলিকণার এক্সিস্টেন্স রয়েছে, তাদেরও ইম্পর্টেন্স রয়েছে। এছাড়া
বাকি যে গ্যাস, হিলিয়াম, হাইড্রোজেন, এগুলো বিভিন্নভাবে আমাদের জীবনের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে। এদের একটা ঘাটতি হলে আমাদেরও লাইফে কিন্তু কোনো না কোনোভাবে ক্রাইসিস দেখা দেবে। ওকে, এইটা ছিল কম্পোজিশনের ইম্পর্টেন্স। এবার আসছি ওজোন স্তর। আমি আগেই বললাম যে ওজোন স্তর নিয়ে আমি পরে ডিসকাস করব। ওজোন স্তর আর ওজোন হোল কি? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তরে, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরিভাগে যে স্তরটা রয়েছে, যেই স্তরে ওজোন গ্যাস রয়েছে, তাকেই আমরা বলছি ওজোনোস্ফিয়ার। এই ওজোনোস্ফিয়ারে কি হচ্ছে, সূর্যের থেকে যে আল্ট্রাভায়োলেট রেটা আসছে, অতিবেগুনি রশ্মি, সেটাকে ক্রমাগত ওজোন স্তর অ্যাবজর্ব করে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, তা পৃথিবীতে আসতে পারছে না, যার জন্য আমরা অনেক রকম রোগ থেকে মুক্তি পাচ্ছি। কিন্তু এবার আসছে ওজোন হোল কি? ক্রমাগত দেখা যাবে কয়েক দশক ধরে ক্রমাগত এই ওজোন স্তরের ক্ষয় হচ্ছে। এই ডিপ্লিশনের ফলে ওজোন স্তর আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। এটা কোথায় বেশি পরিলক্ষিত হয় না, পোলার আর সাবপোলার রিজিয়নে আমরা দেখতে পাবো ওজোন স্তর ক্রমাগত ক্ষয় হয়ে যাচ্ছে, সেখানে ক্রমাগত পাতলা হয়ে চলেছে। তো এর ফল আমরা বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে জানতে পেরেছে যে ওজোন স্তরের এই ক্ষয়ের জন্য দায়ী একমাত্র পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং। বায়ুমণ্ডলে রয়েছে একটা মারাত্মক বিষাক্ত গ্যাস, যেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এছাড়া বিভিন্ন যে পলিউশনের ফলে বিভিন্ন গ্যাস তৈরি হচ্ছে, তার ফলে প্রতিনিয়ত, এছাড়া নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রয়েছে, এগুলো প্রতিনিয়ত বায়ুমণ্ডলে মিশছে, বায়ুমণ্ডলকে দূষিত করছে, যা গিয়ে এফেক্ট করছে ওজোন স্তরে। ওজোন স্তরে ক্লোরোফ্লুরোকার্বন পৌঁছে সেটাকে আস্তে আস্তে ক্ষয় করা শুরু করেছে। এটা আজ থেকে না, কয়েক দশক ধরে চলে আসছে। ক্ষয় হতে হতে এমন একটা পর্যায়ে এসে গেছে, আজ কিন্তু সম্পূর্ণ যে আল্ট্রাভায়োলেট রেটা অ্যাবজর্ব করার ক্ষমতা ওজোন স্তরে ছিল, সেটা কিন্তু আজ পাচ্ছে না। তার ফলস্বরূপ কি হচ্ছে, বিভিন্ন রোগের উৎপত্তি। এই বিভিন্ন রোগ কি, যেমন স্কিন ডিজিজ হচ্ছে, আমাদের সবারই কোনো না কোনো সময় আমরা দেখবো কোনো স্কিন ডিজিজ হচ্ছে, বা স্কিন ক্যান্সার, যেটা সারানো এখনো অবধি কোনো তার নিরাময় বেরোয়নি। সেই স্কিন ক্যান্সারও হয় কিন্তু এই আল্ট্রাভায়োলেট রের জন্য। তো এই যে এখন প্যান্ডেমিক সিচুয়েশন, ওয়ার্ল্ড ওয়াইড লকডাউন চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বিজ্ঞানীদের মতবাদ এটা যে এই সময় যে ওয়ার্ল্ড ওয়াইড লকডাউন চলছে, তার ফলে গাড়ি চলা বা বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ রয়েছে, গাড়ি বন্ধ রয়েছে, তার জন্য এখন আস্তে আস্তে ওজোন স্তর হিল করছে, মানে রিকভার করছে আস্তে আস্তে। এখন বলছে ওজোন স্তর আগের থাকতে অনেকটা ঠিক হয়ে গেছে। আমরা আশা করব আস্তে আস্তে ওজোন স্তর আবারও ঠিক হয়ে যাবে, যদি আমরা আমাদের পলিউশন লেভেলকে কম করতে পারি। এবার আসছে আমাদের অরোরা, বা আমরা যাকে বলি অরোরা বোরিওলিস বা অরোরা অস্ট্রিওলিস। এটা কি? সুমেরু বা কুমেরু অঞ্চলে আমরা দেখবো একটা আলোর ছটা দেখা যায়, বা আলোর দুটি দেখা যায় আকাশে। কখন না, আমরা জানি যে মানে আমাদের পৃথিবীর যে দুটো স্ফিয়ার, নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাদার্ন হেমিস্ফিয়ার, এখানে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে। তো এই যে 6 মাস রাত্রিকালীন সময় দেখা যাবে যে সোলার সাইকেলের ফলে, সোলার উইন্ডের ফলে বিভিন্ন সময় সূর্যের থেকে যে চার্জড আয়ন পার্টিকেলসগুলো আছে, সেটা পৃথিবীর আয়নোস্ফিয়ারে এসে ক্রমাগত এফেক্ট করছে। আর পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা ওকে ক্রমাগত টানছে। তার ফলে কি হচ্ছে, এখানে একটা আয়নগুলো চার্জ রয়েছে, সেগুলো ক্রমাগত আসার ফলে এখানে একটা আলোর বিচ্ছুরণ হচ্ছে। এই যে আলোর বিচ্ছুরণ, তাই অনেক সময় দেখা যায় নর্দার্ন হেমিস্ফিয়ার বা সাদার্ন হেমিস্ফিয়ারে রাত্রে হঠাৎ পুরো আকাশ সাদা হয়ে যায়, বা একটা আলোর ছটা চারদিকে ছড়িয়ে পড়ে। নর্দার্ন হেমিস্ফিয়ারে যদি এই আলোর ছটা দেখা যায়, তাহলে আমরা তাকে বলবো অরোরা বোরিওলিস। আর সাদার্ন হেমিস্ফিয়ারে হলে তাকে আমরা বলবো অরোরা অস্ট্রিওলিস। এগুলো মেনলি দেখা যায় নর্থ কানাডা, নর্থ রাশিয়া, এই বা গ্রিনল্যান্ড, এই জায়গাগুলোতে এই অরোরা অস্ট্রিওলিস বেশি পরিলক্ষিত করা যায়। আমার আজকের এই অ্যাটমসফিয়ারে বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল দ্য প্যাশনেট টিউটরকে সাবস্ক্রাইব করো। আমার এই ভিডিওটা করেছে ক্যানভাস ক্রিয়েটিভ ওয়েডিং। এরপরে আমরা অ্যাটমসফিয়ারের নেক্সট লেভেল, অর্থাৎ ক্লাইমেট কি বা সোলার রেডিয়েশন, ইনসোলেশন, এই সমস্ত বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।